নমস্কার, শ্রমজাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো 2024 সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃশক্তিকে একত্রিত করতে 9 জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতব্যাপী শক্তি বন্ধন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে 9 সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। রাজ্য থেকে এই কমিটিতে রয়েছে রাজ্য বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত। আমাদের রাজ্যে এটা একটা খুব লক্ষণীয় বিষয়। আমাদের কেন্দ্রীয় সরকার কর্মসূচি নেওয়ার সত্ত্বেও আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনে যখন সরকার ছিল, আমাদের এসএসজি সংখ্যা ছিল প্রায় 5,000-এর মতো। আর আমাদের 2018 সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় 57,000 এসএসজি গ্রুপ তৈরি হয়েছে। এটা একটা ভালো লক্ষণ বলবো বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে। এই রাজ্যে যার যার কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইংগুলো চেষ্টা করাচ্ছে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, চিন্তা দিশা অনুযায়ী মহিলাদেরকে এগিয়ে নেওয়া, মহিলাদেরকে আত্মনির্ভর করা, মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা। আর্থিক সচ্ছলতা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা রাষ্ট্রে যদি যখনই কোনো পরিবার মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা, মহিলার শক্তিশালী সেই পরিবারের শক্তিশালী হয়, এই সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয়। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো তত ক্ষেত্রে কিন্তু আমরা শক্তিশালী হব। বোর্ড পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক লিখলে করা হবে এফআইআর। 31 জানুয়ারি রাজ্যের একটি দৈনিক পত্রিকায় এই ধরনের হেডলাইন্সে প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরা বোর্ডের অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল উপজাতি ছাত্র ইউনিয়ন অর্থাৎ টিএসইউ। এদিন উপজাতি ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, ত্রিপুরার একটি লোকাল নিউজ পেপারে একটা খবর ছেপেছিল যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ককবরক লিখলেই এফআইআর, এই হেডলাইন্স একটা দিয়ে। তো এটা নাকি বোর্ড সভাপতি কথা ছিল। তো আমরা এটারই ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্য আজকে বোর্ড সভাপতির নিকট আসলাম, ওনার সাথে দেখা করলাম। ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি এই কথাটি বলেননি, উনি এটা বলেছেন যে পত্রিকা যেটা ছেপেছে উনি এই কথাটা বলেননি। তাহলে আমাদের বার্তা ওনার কাছে রিকোয়েস্ট রয়েছিল যে আপনি যদি এই কথাটা না বলে থাকেন তাহলে আপনি কেন 24 ঘন্টার মধ্যে এই যে পত্রিকাতে ছাপা হয়েছে এটার আপনি রিয়াকশন দেয়নি। তো উনি এটা নিয়ে কোনো সউত্তর দিতে পারেননি। উনি বলছেন আমি চেষ্টা করছি এটার উত্তর দেওয়ার জন্য। তো আমি ওনাকে বললাম যে আপনার এরকম একটা বয়ান পত্রিকায় বের হয়ে থাকে, ত্রিপুরার একটা লোকাল নিউজ পেপার, সবাই ওই নিউজ পেপারকে সকালবেলা সবাই ভোরবেলা পড়ে, তো আপনি কেন এটার উত্তর দেননি? তো এর উত্তরে ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্য বেসিক্যালি আমরা এখানে আসা। তো উনি এটা নিয়ে একটু হিংসাবোধ করছেন, আশা করি উনি এটার উত্তর রিপ্লাই দেবেন। তো সেকেন্ড যেটা রয়েছে আপনারা ভালো করেই জানেন, 1978 সরকার, বামপন্থী সরকার গঠিত হওয়ার পর 1979 19 জানুয়ারি ককবরক ভাষার স্বীকৃতি প্রদান দেওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রামের পর স্কুল এবং কলেজ লেভেল পর্যন্ত আজকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ককবরক ভাষায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টই এক্সামে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা দিতে পারতে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পরীক্ষার মাত্র 1 মাস বাকি, হঠাৎ করে টিবিএসসি বোর্ড ওনারা কি বলেন নাকি শুধুমাত্র বাংলা স্ক্রিপ্টই লিখতে হবে, রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। তাহলে দীর্ঘদিন যে নিয়ম চলে আসে হঠাৎ করে এই নিয়মের কেন পরিবর্তন? আর যারা সিবিএসসি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তারা হঠাৎ করে যারা রোমান স্ক্রিপ্টে পড়ে আছে তারা হঠাৎ করে কি করে বাংলা স্ক্রিপ্টে তারা লিখবেন? তো আমাদের এটাই দাবি থাকবে যাতে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে যেহেতু রোমান এবং বাংলা দুটো স্ক্রিপ্টই এক্সাম এবং কোয়েশ্চেন পেপার হয়, বোর্ডে হওয়াতে অসুবিধা কোথায়? যেহেতু এটা সাপোর্ট করছে, তবে এটাই দাবি থাকবে যাতে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যাতে কোনো স্টুডেন্টের যাতে ব্যাঘাত না ঘটে, সবাই যাতে এক্সাম দিতে পারে সঠিকভাবে, তার যাতে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা তাদের কাছে দাবি রাখি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই পেপারে এটাও আমরা দেখেছি যে প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী দিয়ে এক্সাম করার জন্য তবু রোমান স্ক্রিপ্ট যাতে না লেখে। এটা কোন ধরনের কথাবার্তা? ত্রিপুরা রাজ্যতে এরকম কোনো ইতিহাস নেই যে একটা সাবজেক্টের এক্সাম দেওয়ার জন্য এত প্রচুর পরিমাণে টিএসআর সিআরপিএফ নিয়োগ করা হবে, এরকম ইতিহাস তো দেখছি না। ডাবল ইঞ্জিনের সরকার, ডাবলভাবে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট করার দরকার, কিন্তু ডাবলভাবে ত্রিপ্রাসার ছাত্রছাত্রী বলুন, অন্য অংশের ছাত্রছাত্রী বলুন, সবাইকে পিছিয়ে দিচ্ছে। আর অন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উনি আমাদেরকে বলছেন
যে ডক্টর অতুল দেববর্মা বিজেপির প্রাক্তন এমএলএ, তিনি ককবরক ডেভেলপমেন্ট বোর্ডের এখন বর্তমান দায়িত্ব রয়েছেন। উনি নাকি ওদেরকে বলেছেন যে না, রোমান স্ক্রিপ্টের জন্য আপনাকে অনেক প্রেশারাইজ করবেন, আপনি তাদের কথা শুনবেন না। তাহলে অবাক করার বিষয়, যিনি প্রাক্তন এমএলএ রয়েছেন তিনিও এই কথা বলছেন বোর্ডের সভাপতিকে, এ চিঠিও আমাদেরকে উনি দেখিয়েছেন। আরেকটা বিষয় হলো এরকম নাকি ককবরক টিচার যারা রয়েছেন তারা এক্সামিনেশন নাকি রোমান স্ক্রিপ্টে লিখলে তাদের বলে বোর্ডে খাতা দেখার ক্ষেত্রে অসুবিধা হয়। তাহলে আমরা বলতে চাই, আজকে আমরা পরিষ্কার কথা বোর্ডের সভাপতিকে জানিয়েছে, কোন ককবরক টিচার মানা করেছে, যা মানা করছে যে ককবরকের রোমান স্ক্রিপ্ট লিখলে তারা খাতা দেখবে না, তাদেরকেও আমাদেরকে বলার জন্য পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে। তো আমাদের এটাই দাবি, যেভাবে একটা ভাষাকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা এই ডাবল ইঞ্জিনের সরকার, ডাবলভাবে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটা আমরা টিএসসি কোনোদিনও মেনে নেব না। এবং এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি। পরবর্তী সময় যদি এরকম কিছু সমস্যা হয়, 1 মাসের মধ্যে এক্সাম, আমরা এর ঘোর প্রতিবাদ জানাবো। আমাদের প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশনে আমি টিএসসির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সভাপতি নেতাজি দেববর্মা, দীপসানন্দ দেববর্মা, তৃষ্ণা এবং বাদল, আমরা 5 জনের প্রতিনিধিমূলক আজকে এখানে ওনার নিকট স্মারকলিপি প্রদান করে এসেছি। শিশুকন্যা ধর্ষণে 10 বছরের কারাবাস ও 1 লক্ষ টাকা জরিমানা। 2019 সালে বিশালগড় থানা এলাকায় এই ঘটনা। ধর্ষণের দায়ে অভিযুক্ত অটো চালককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল বিশালগড় মহকুমার আদালত। খোকন দেবনাথ অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি 0 এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে। কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএসের জুরিসডিকশনে, তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় পিএস কেস নাম্বার 18/2019 আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে খোকন দেবনাথের বিরুদ্ধে এই কেস রেজিস্ট্রি করে। পরবর্তী সময়ে এই কেসের তদন্ত করার জন্যে সেটা দেন এসআই আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয়। আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে। যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার, পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার, ওনার কোর্টে তার বিচার হয়। সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খোকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী, সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। যদিও এই কেসে খোকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন। আমি স্পেশাল পিপি পক্সু বিশালগড়। এপ্রিল মাসে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্ধারিত সময় এর আগে আদর্শ নির্বাচনে বিধি লাগু হয়ে যাবে। তাই বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ভোট অ্যান্ড অ্যাকাউন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার 3 মাসের জন্য বাজেট পেশ করেন তিনি। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই বাজেটের বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং তাদের বক্তব্য প্রকাশ করেন। মাননীয় অর্থমন্ত্রী জি সীতারামন ম্যাডাম জি, আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা
বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসি, এবারও আমরা বসেছি। এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী সবাই এসছেন। আমরা যে বাজেট লক্ষ্য করেছি, এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন, এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছুদিনের জন্য। তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি, ইনকাম ট্যাক্স বা অন্যান্য কি হয়, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে। তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি, যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত, মেইনলি পূর্ব ভারত অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে। এটা খুব ভালো লেগেছে। মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে যেটা 1 কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে 1 কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে। মোটামুটি যে প্রকল্পগুলি, যেটা জনধন প্রকল্প, এখানে 33 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। 335 করোড় যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে। স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন স্কিলে প্রায় 1.4 ট্রেনিং করানো হবে। এটা খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে 50% ইনকাম, যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে। পিএম মুদ্রাতে আমাদের 300 কোটি টাকার লোনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি, মানে 11% আরও ইনকাম বেড়েছে, 11%। তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে, যে বাজেট হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে, এবং যেহেতু এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। 2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড পরীক্ষার উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা আজ আবারও শিক্ষা ভবনে এসে তাদের নিয়োগের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের কাছে আবেদন করেন যাতে তাদের অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। আপনারাও জানেন, আমরাও জানি কি কারণে আসছি। একই কোয়েশ্চেন আপনারা করছেন, আমরা সেম উত্তর দিচ্ছি। আমরা এখন হতাশ, কি করব, কোথায় যাব এখন? আমরা 17 মাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট এখনো পাবলিশড হয়নি। আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি, আমরা সবাই টিআরবিটি থেকে এখনো রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি। অথচ আমাদের পরে যে এক্সাম হয়েছে টেট 1 টেট 2, ওদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে, এটাও নেই। আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি, এগুলো কিছু নেই। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া। কিন্তু চলমান প্রক্রিয়া কীভাবে হলো? 2022-এ এক্সাম হয়েছে, 23-এ এক্সাম হয়নি, এটা তখন স্থগিত হয়ে আছে। তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে, এটা রেজাল্ট অতি সত্বর পাবলিশ করা হবে এবং আমরা যা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিয়োগ করা হবে। আগামী 2 ও 3 ফেব্রুয়ারি আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে 2 দিন ব্যাপী 51তম রাজ্য স্তরীয় বাল্য বৈজ্ঞানিক প্রদর্শন হতে চলছে। প্রতি বছর নেই এই বছরও বাল্য বৈজ্ঞানিক প্রদর্শনীতে রাজ্য স্তরীয় ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন। বাল্য বৈজ্ঞানিক প্রদর্শনীকে কেন্দ্র করে বৃহস্পতিবার আগরতলা উমাকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে বিজ্ঞান নমস্ক চেতনায় 1200 ছাত্রছাত্রীর হাতে প্লেকার্ড নিয়ে এক র্যালিতে অংশগ্রহণ করেন। প্রতি বছরের মতো এই বছরও আমরা আয়োজন করতে চলেছি 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। আগামী 2রা এবং 3রা ফেব্রুয়ারি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই এক্সিবিশন অনুষ্ঠিত হবে। আগে আমরা প্রতি বছর এটা বিজ্ঞান, গণিত এবং এনভায়রনমেন্ট এক্সিবিশন হিসেবে অনুষ্ঠিত করে এসেছি।
এই বছর এনসিইআরটি এনইপি 2020 রিকমেন্ডেশন অনুসারে নাম পরিবর্তন করে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী করেছে। যেমন রাজ্য স্তরে যদি হয় এটা রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, জেলা স্তরে জেলাস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, এটা যখন ন্যাশনাল লেভেলে হবে তখন রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। বাল বৈজ্ঞানিক কথাটার অর্থ হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এদেরকে আমরা খুদে বিজ্ঞানী হিসেবে মনে করছি। এদের যে ক্রিয়েটিভিটি, এদের যে সৃজনশীলতা, এই জিনিসগুলো আমরা এই এক্সিবিশনে দেখাবো। তো এই এক্সিবিশনের এইবারের থিম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সোসাইটি। আজকে আমাদের এই র্যালির উদ্দেশ্য হচ্ছে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সম্পর্কে সবাইকে জানানো, যাতে প্রত্যেক সুধী এবং সজ্জন মণ্ডলী আমাদের এই এক্সিবিশনে আসেন। এবং পাশাপাশি 2023 ছিল ইন্টারন্যাশনাল মিলেট ইয়ার। আমরা সারা বছর ধরে মিলেট সম্পর্কে সচেতনতার জন্য নানা ধরনের প্রোগ্রাম করেছি এবং এইবার সায়েন্স এক্সিবিশনেও থাকবে আমাদের মিলেট সম্পর্কিত সেমিনার। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রমজাতি পর্দায়।